স্বাধীনতার পর থেকে সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক আন্দোলনে দেশে সরকার পতন হয়েছে বেশ কয়েকবার, কিন্তু এবারই প্রথম ব্যতিক্রম দেখল বাংলাদেশ। গত ৫ আগস্ট ক্ষমতাসীন শেখ হাসিনা দেশ ছাড়েন ছাত্র জনতার আন্দোলনে। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা কখনো ঘটেনি তা ৫ আগস্টের পরে দেখা গেল। আওয়ামী লীগ সরকারের পতনের পরে ৫ আগস্ট থেকেই বাংলাদেশের সব ধরনের এমপি এবং মন্ত্রীদের নিখোঁজ হওয়ার খবর। অনেকেই গ্রেপ্তার হয়েছেন, কিন্তু বেশিরভাগই অবস্থান জানা যাচ্ছে না। তারা কি দেশে আছেন নাকি দেশের বাইরে চলে গেছেন? আসলে তারা নিখোঁজ হয়ে যান নাই, তারা পালিয়ে গেছেন। তাদের নেত্রী শেখ হাসিনা, স্বৈরাচারের খুঁটি শেখ হাসিনা যখন পালিয়ে গেছেন, মুহূর্তের মধ্যে তারা পালিয়ে গেছেন। এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় তার কোনো সহকর্মীকে বলে যান নাই। যখন তাসের ঘরের মতো সাম্রাজ্য ভেঙে পড়ল, কেউ কেউ নানান পোশাক পরিবর্তন করে পালিয়ে যেতে যেয়ে ধরা পড়লেন, কেউ কেউ ক্যান্টনমেন্টে আশ্রয় নিলেন, কেউ কেউ শহরের বিভিন্ন এলাকায় অন্যের আনুকূল্যে আশ্রয় নিলেন। আওয়ামী লীগ সরকারের সবাই কি একযোগে দেশ ত্যাগ করেছেন? দেশের মধ্যেই লুকিয়ে আছেন কিনা, নাকি অন্য কোনো নিরাপদ আশ্রয়ে তাদের রাখা হয়েছে? এ নিয়ে জনমনে প্রশ্ন আছে অনেক, যার কিছুটা আঁচ মেলে সম্প্রতি সেনা প্রধানের দেওয়া এক বক্তব্যে। কারো যদি জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক, বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। আইএসপিআর এর তথ্য বলছে ৬২৬ জন আশ্রয় নিয়েছিল সেনাবাহিনীর কাছে। এর মধ্যে আওয়ামী লীগ নেতা ২৪, বিচারক ৫ জন, ২৮ পুলিশ কর্মকর্তা, বেসামরিক প্রশাসনের ১৯ কর্মকর্তা, বিভিন্ন পদের পুলিশ সদস্য ৪৮৭ জন, সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ নানা পেশার ১২ জন এবং ৫১ পরিবার। তবে তাদের বিষয়ে বিস্তারিত জানায়নি সেনাবাহিনী। যদিও তাদের নাম পরিচয় জানতে চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন এক আইনজীবী, তারপরও সেসব ব্যক্তির নাম এখনও জানা যায়নি। এখন সবচেয়ে বড় যে জিনিসটা, নূর খান লিটন দীর্ঘদিন কাজ করছেন মানবাধিকার নিয়ে, ছিলেন আইন ও সালিশ কেন্দ্র আসকের নির্বাহী পরিচালকও। তার কাছে টিম 360 ডিগ্রি জানতে চাই বিভিন্ন আশ্রয় নেওয়ার বিষয় ও পরবর্তী অবস্থা সম্পর্কে। তালিকা দেওয়া উচিত, এই ৬২৫ বলেন বা ৬৪০ বলেন, যা সংখ্যা আপনারা আশ্রয় দিয়েছেন, তারা কারা, নাম কি, পেশা কি করতেন, কেন আশ্রয় প্রার্থী হয়েছেন, এটা সেনাবাহিনীর তরফ থেকে জানানোটা খুব জরুরি। কারণ এটা নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে, অনেকে অনেক ধরনের প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে। সেনাবাহিনীকে মনে রাখতে হবে যে হ্যাঁ, তারা যদি বিচার বহির্ভূত ঘটনার থেকে কাউকে সেভ করতে তাদের সেফ জোন ক্যান্টনমেন্টে রেখে থাকেন, সেটিকে আমরা অপরাধ ভাবছি না, কিন্তু তাদের পরিচয়টা না দিলে এই নানা ধরনের প্রশ্ন আসবে। অভাবনীয় গণঅভ্যুত্থানে লণ্ডভণ্ড হয়ে গেছে আওয়ামী লীগ সরকারের মসনদ। ৩৬ দিন স্থায়ী গণ আন্দোলনের শেষ মুহূর্তগুলো ছিল নাটকীয়, ছিল ঘটনাবহুল। হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের এমপি, মন্ত্রী সহ শীর্ষস্থানীয় নেতারাও। গণবিক্ষোভে রাষ্ট্রপ্রধানদের এই যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এই ঘটনা বিশ্বে বিরল নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণা বলছে ১৯৪৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বিভিন্ন দেশের ১৮০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান। সাম্প্রতিক বছরগুলোতে ২০২২ সালের জুলাই মাসে দেশ ছেড়ে পালিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। আফগানিস্তানে তালেবানের কাবুল দখল করার মুখে দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
5 আগস্ট 2024 পদত্যাগ করে দেশ ছাড়তে সরকার প্রধান শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র ৪৫ মিনিট। বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। 5 আগস্টের আগে পরে তারা দেশ ছেড়ে চলে যান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত। লন্ডনে বসবাস করা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সরকার পতনের সময় দেশে ছিলেন না। বঙ্গবন্ধুর পরিবারের আরেক সদস্য ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস সরকার পতনের ঠিক 2 দিন আগেই সিঙ্গাপুর চলে যান। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারো কাছে কোনো তথ্য নেই। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশে নাকি বিদেশে এ নিয়েও রয়েছে ধূম্রজাল। সূত্রের দাবি তিনি দেশ ছেড়ে পালাতে পারেননি। আওয়ামী লীগ সরকার পতনের পর গত 13 আগস্ট প্রথম সামনে আসেন সালমান ফজলুর রহমান ও আনিসুল হক, যদিও নিজ থেকে নয়, গ্রেফতার হয়ে। একজন ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা, আরেকজন সাবেক আইনমন্ত্রী। পুলিশের দাবি নদী পথে পালাতে গিয়ে তারা দুজন গ্রেফতার হয়েছেন। 14 আগস্ট গ্রেফতার করা হয় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। এরপর এনটিএমসির সাবেক মহাপরিচালক, চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল হাসান ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকেও রাজধানী থেকে গ্রেফতারের দাবি করে পুলিশ। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ অনেকেই গ্রেফতার হয়েছেন এরই মধ্যে। গ্রেফতার হওয়া সবাইকে বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেওয়া হয়েছে। এটি আসলে আমাদের কাছে এখন যে সকল মামলা তারা আছেন, এগুলো সাম্প্রতিক যে আন্দোলনে, গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন। তো আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্টটা এটা পরিষ্কার হওয়ার জন্য। না, এই বিষয়ে আমাদের এখনও সুনির্দিষ্ট কোনো তথ্যপাত নেই। আমরা যাদেরকে গ্রেপ্তার করতে পেরেছি শুধু তাদের তথ্যপাতই আমাদের কাছে আছে। পলাতক হতে পারে, তারা কোনো হাইড আউটে আছেন। ঢাকার বাইরে থেকেও গ্রেফতার হয়েছেন অনেকেই। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁওয়ের নিজ বাড়ি থেকে, আর চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বায়েজিদ বোস্তামি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ভারতে পালাতে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্নার মৃত্যু হয়েছে। গত 24 আগস্ট দেশটির মেঘালয় সীমান্তে তার মৃত্যু হয়। ভারতের পুলিশ জানায় পান্নার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক 23 আগস্ট 2024 সরকার পতনের 8 দিন পর ভারতে পালাতে গিয়ে আটক হন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে। সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। একে একে ধরা পড়েছেন অনেকে, কিন্তু বেশি সংখ্যক এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ আছেন আত্মগোপনে। কি কারণে এমন আত্মগোপন? দুর্নীতির দায়ে জনরোষের শিকার হওয়ার ভয়, নাকি জেল জুলুম থেকে পালাতে চান তারা? ফিরছি একটা বিরতি নিয়ে।
5 আগস্টের পর থেকে গুঞ্জন শুরু হয় কে কোথায় পালালো। সবাই কি বিদেশ চলে গেল নাকি? সপ্তাহখানেক গুঞ্জন চলার পর সামনে যখন সালমান এফ রহমান এবং আনিসুল হক আসলেন, তখন থেকে যেন গুজবও আরও ছড়িয়ে পড়ছিল বিদ্যুৎ গতিতে। সত্য মিথ্যা যাচাই না করে জনগণ ঘিরে ফেলতে শুরু করে এক একটি বাড়িঘর। পাঁচ আগস্টের পর থেকে সবচেয়ে বেশি আলোচনায় থাকা নামের মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 13 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন পুরান ঢাকার গ্যান্ডারিয়ার একটি বাসায়। এমন গুজব ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘিরে ফেলে পুরো বাড়ি। ওই বাড়িটি তার এক আত্মীয়ের। পরে নিশ্চিত হওয়া গেছে যে সেখানে আসাদুজ্জামান খান কামাল নেই। তবে তার ধানমন্ডির সরকারি বাসায় গিয়ে দেখা যায় আগুনে সব ভস্মীভূত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সরকারি বাসভবন ছিল এটি। তবে যে অবস্থা এখন দেখতে পাচ্ছি, এখানে আসলে বাসযোগ্য অবস্থায় নেই। এবং গত কয়েকদিনে সরকার পতনের পরে সবচেয়ে বেশি পরিমাণ যে আলোচিত নামটি ছিল তার মধ্যে কিন্তু অন্যতম ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তো এই বাসাটিতে তিনি শুরু থেকেই ছিলেন না, 5 তারিখের পর থেকে। তো তার একটি ব্যক্তিগত বাড়ি ছিল মণিপুরি পাড়ায়। সেই জায়গাটিতে আছেন কিনা সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সব আত্মীয়রাই থাকতেন রাজধানীর মণিপুরি পাড়ার এই বাসায়। টিম 360 ডিগ্রি যখন ওখানে যায় তখন পুরো বাসা থমথমে অবস্থান। দারোয়ান জানালেন সরকারি এক কর্মকর্তা এসেছেন অনুসন্ধানে। হ্যাঁ, আমার এক হইতাছে যে আমি দুদকের লোক, যে এরকম 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 মামলা হয়েছে সবার নামে, এই তোমরা এই জায়গায় করতেছো, যে তুমি এই জায়গায় থাকো, তুমি এনে না থাকাটাই বেটার। দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার নিচে রাখা গাড়ির চাবি বানাতে ব্যস্ত দুজন। টিম 360 ডিগ্রি তার পরিচয় জানতে চাইলে দাবি করেন তিনি একজন ছাত্র সমন্বয়ক। আমি ওটা বলতে চাচ্ছি না, আমি ওটা বলতে চাচ্ছি না। ফার্মগেট টু বিজয় সরণির এই দায়িত্বেও একজন আছে সমন্বয়ক, যেটা আমরা যিনি ওইখানে বসেন। হ্যাঁ, হ্যালো, আমার কথা হচ্ছে ওনাকে নক করে আসছে কি? হ্যালো, আমরা আপনি কার রেফারেন্সে আসছেন এটা তো মানে ওনাদেরকে বলেন। ওদিকে ক্যামেরা দেখে ছুটে আসেন আশপাশের মানুষও। জানা যায় দুদক কর্মকর্তা হিসেবে ওই ব্যক্তি গত 2 দিন ধরে আসছেন আসাদুজ্জামানের বাসায়। এর মাঝে চলে যেতে চাইলেন গাড়ির চাবি বানাতে আসা 2 ব্যক্তিও। আমি আসছি নিকুঞ্জ থেকে। হ্যাঁ, কি হিসেবে আসছেন? বড় ভাই বলেন। গাড়ি রিমোট বানানোর জন্য। কে আনছে আপনার? এই ওনার আনছে। কি পরিচয় আনছে? গাড়ির কাজ করবে, রিমোট বানাবে। রিমোট নেই। রিমোট নাই, কিন্তু উনি কে, কার পরিচয় দিচ্ছে? উনি তো আসলে আমাদের কাজটা দিচ্ছে একজন বাইরের একটা শোরুমে, এই দোকানে ওখানে পাঠাইছে, নিয়ে আসছে আর কি। ওই যে ওনাকে যদি ধরার থাকে আগে ওনাকে ধরেন, আমরা আসি। আমরা কোথাও যাওয়ার মতো না, কারণ আমরা যাইলে লিগে আগে দৌড়ের উপর থাকতাম। আমরা চিন্তা করতে যে আসলে আমরা কী অবস্থায়। কারণ হচ্ছে আমি বড় ভাই আমাকে ডাকছে, বড় ভাই হচ্ছে না, যে বড় ভাই ফারুক আসো তো হচ্ছে না। একবার এক এক পরিচয় দেওয়া যুবক ক্যামেরা দেখে বারবার মুখ লুকাতে চাচ্ছিলেন। একসময় জানা গেল তিনি আসলে সুযোগ বুঝে গাড়িগুলো নিয়ে যেতে এসেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁকা বাসায়। নাম পরিচয় পরে এইভাবে হুট করে আপনার নাম পরিচয়টা বলেন, হুট করে ফুটেজ নিয়েছেন, নাম পরিচয়টা বলেন। একদম কান কুন ফাটা বলুন তো পিটায়া। পরে তাকে তুলে দেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। বিদায়ী সরকারের এমপি মন্ত্রীদের মধ্যে আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ প্রথম প্রকাশ্যে আসেন গত 9 আগস্ট। নতুন সরকারকে স্বাগত জানিয়ে হত্যার বিচার দাবি করেন। তবে তিনি কোথায় আছেন তা জানা যায়নি। গত 14 আগস্ট ফেসবুকে নিজের দীর্ঘ এক বক্তব্য তুলে ধরেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। তিনি ফ্রান্স দূতাবাসে লুকিয়ে আছেন এমন খবরে সয়লাব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম।
15 আগস্ট নিজেদের ফেসবুক পেজে তা নাকচ করে দেয় দূতাবাসটি। আসলে তিনি কোথায়? টিম 360 ডিগ্রির গন্তব্য মোহাম্মদে আরাফাতের বনানীর বাসায়, যেখানে গিয়ে জানা যায় তিনি বা তার পরিবারের কেউই এখানে নেই। বনানীর এই বাড়িটিতেই থাকতেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। এখানকার লোকজনের সাথে আমরা কথা বললাম, তারা জানেন না তিনি সবশেষে এই বাড়িতে কবে এসছেন কিংবা এখান থেকে কবে চলে গেছেন। সাবেক যে মন্ত্রীদের মধ্যে উনি একমাত্র ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে নানান বিষয় নিয়ে, তার দলগত নানান বিষয় নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। তো আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে মোহাম্মদ আরাফাত কোথায় আছেন। তা আমাদের তাদের সাথে কথা বলার জন্য আমাদের চেষ্টা, সেই চেষ্টা কিন্তু অব্যাহতই থাকবে। গত 27 আগস্ট রাজধানীর গুলশান থেকে আটক করা হয় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে। এমন গুজবও ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকতেন সংসদ ভবনের আবাসিক এলাকায়। সরকার পতনের দিন রাতে তার বাসায় হামলা হয়, চলে লুটপাটও। একই অবস্থা দেখা যায় তার নোয়াখালীর গ্রামের বাড়িতেও। কিন্তু এরপর থেকে তিনি আসলে দেশে নাকি দেশের বাইরে এ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে 13 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি গুজব ছড়িয়ে পড়ে ওবায়দুল কাদের আটক হয়েছেন। পরে ফ্যাক্ট চেকে দেখা যায় এটি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের 2021 সালের আটক হওয়ার ছবি। গুজবে ছেয়ে গেছে আরও ভুয়া খবরে। কিছু গণমাধ্যম প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সপরিবারে দেশ ছেড়েছেন। গ্রেফতার হওয়ার পরে দেখা গেল এই সব খবর ভুয়া। টিম 360 ডিগ্রি চেষ্টা করেছে আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিদের সাথে কথা বলার। সবারই ফোন বন্ধ, যাদের অনলাইনে পাওয়া যায় তারা ফোন রিসিভ করেননি। গত 24 আগস্ট সদ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেনের সাথে কথা হয় টিম 360 ডিগ্রির। জানান তিনি ঢাকাতেই আছেন। আমি আছি আমি আর কই যাব, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি আর যাবো আমাদের এখানে যা আছে তাই। যারা গ্রেফতার হচ্ছেন কিংবা বিভিন্ন মামলা হচ্ছে এ বিষয়ে সম্প্রতি এক আলোচনায় আইনজীবী সারা হোসেন তুলে ধরেছেন নিজের মন্তব্য। দুই সপ্তাহ ধরে যেটা দেখছি যে নানান ধরনের মামলা সামনে চলে আসছে, সেখানে কোনোটাতে 30 জন, কোনোটাতে 50 জন, কোনোটাতে 100-র বেশি লোকজনকে ওখানে হুকুমদাতা হিসেবে লেখা হচ্ছে, আর শেষে 2-3টা লাইন আছে যে ঘটনা কি ঘটেছে। অ্যাগেন বুঝলাম অনেক রেশ, অনেক রাগ, অনেক ক্ষোভ আছে, কিন্তু এই ধরনের মামলা লিখলে এক কাজ হবে না, কাউকে টিকবেই না, ফার্স্ট স্টেজও পার হতে পারবে না। সো কী লাভ? আমাদের এই আন্দোলনের পরবর্তী পাওয়া যে ফসলটা, সেটাকে কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ করে ফেলছে। তো এটার জন্য এই প্রক্রিয়াটা আমাদের বন্ধ করতে হবে। এবং লাস্ট একটা প্রশ্ন তো থেকেই যায় যে এই মামলাগুলো পুলিশ কি করছে, আর মানে পুলিশ কি সৎভাবে করছে, আর যারা এই মামলাগুলো করছেন তারা কি বুঝে সুঝে করছেন? রেশ এবং ক্ষোভ ঝাড়ার অন্য জায়গা আছে। একই অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক বলেছেন, আগের সরকারের ভুল থেকে শিক্ষা নিতে হবে রাজনীতিবিদদের। পরবর্তীকালীন সরকারকে এমন একটা কাঠামো তৈরি করতে হবে যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন একই সংস্কৃতির কাছে জিম্মি না হয়ে পড়েন, যে আমরা আবার নজরদারির ভিত্তিতে সুনির্ভিত্তিক সমাজ ব্যবস্থায় রাষ্ট্র কাঠামোতে ফিরে যেতে চাই। আসলে কি শিক্ষা নেবেন রাজনীতিবিদরা, নাকি আবার সেই একই চিত্র হবে? শেখ হাসিনা কি রাজনীতিতে ফিরতে পারবেন? এর আগেও তো এমন গণ অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ, 1/11-এও দেখেছে। দুর্নীতির দায়ে জেল জরিমানা হবার পরেও কি শিক্ষা নিয়েছিল রাজনীতিবিদরা? নিয়ে থাকলে আবার একই দশা কেন? দর্শক, ফিরছি আরও একটা বিরতি নিয়ে। মায়ের ক্ষমতা ছাড়ার পর নানান বক্তব্য দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। একদিনের কথা পাল্টে ফেলেছেন পরের দিনই। যারা বিভিন্ন সময় আক্রোশের শিকার হয়েছেন আওয়ামী লীগ সরকারের, তারাই বা এসব নিয়ে কি ভাবছেন?
দেশ ছাড়ার আগে আসলে কি হয়েছিল সাবেক প্রধানমন্ত্রীর সাথে সে বিষয়ে নানা আলাপ পাওয়া যাচ্ছে। তবে আমেরিকা প্রবাসী তার ছেলে সজীব জয় এ নিয়ে বিভিন্ন সময় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন নানা প্রসঙ্গ। শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? অসম্ভব। কেউ কল্পনা করতে পারে না যে বাংলাদেশ এরকম উন্নতি করবে, এরকম উন্নয়ন হবে। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। আন্তর্জাতিক গণমাধ্যমকে 5 আগস্ট দেওয়া সাক্ষাৎকারে জয় বলেছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। একই দিনে নিজের ফেসবুক পেজেও ভিডিও বার্তা দেন সজীব জয়। My mother was considering resigning since yesterday, and today she did so. And for her safety, we urged her to leave the country. She's in her late 70s. I think she is so disappointed that after all her hard work, after as much development as she has undertaken for Bangladesh, which everyone considers a miracle, I think she's done. My family and I are done. এরপর বিদেশি নানা গণমাধ্যম এবং নিজের ফেসবুকে নানা বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে মতামত জানান তিনি। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। তবে গত 25 আগস্ট তার ফেসবুকে ঢুকে আগের ভিডিওগুলো পাওয়া যায়নি। রাজধানীর গুলিস্তান, একসময় যে কার্যালয়টি লোকে গমগম করত তা এখন পুরো ফাঁকা। অনেকেই দেখতে আসতেন রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। সেখানে 5 আগস্টের 2 সপ্তাহ পরে গিয়েও দেখা যায় জিনিসপত্র নিয়ে যাচ্ছেন মানুষেরা। 2 সপ্তাহ পরেও রাজধানীর এই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেখানে দেখতে আসছেন উৎসুক মানুষ। তবে এই কার্যালয়টির শুধু বাংলাদেশ লেখাটিই রয়েছে, আর আওয়ামী লীগ শব্দটি এখন আর অবশিষ্ট নেই। 5 আগস্টের পর থেকে বিভিন্ন দফায় এখানে হামলা চালানো হয়েছে এবং এখন কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরাই এখানে আর আসেননি। একই চিত্র ধানমন্ডির 3-এর এতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে, পুড়ে অঙ্গার এটিও। ওই রাস্তার শেষ বাড়িটিতে থাকতেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম। সেখানে গিয়ে জানা যায় তার ফ্ল্যাটেও আগুন দেওয়া হয়েছে। এখন বাহাউদ্দিন নাসিমরা কোথায় আছেন তা কেউ জানে না। সবশেষ কবে দেখছিলেন? এটা বিল্ডিংয়ের অপর সাইডে 5-6 তলা আর কি, মানে 3-4 দিন আগে, গেঞ্জামে 3-4 দিন আগে পর্যন্ত দেখছিলাম। তারপর আর দেখেন না, তারপর আর দেখা। তারপর এখানে কি হামলা হয়েছিল? হ্যাঁ, এখানে হামলা হয়েছে, প্রায় 7-8টা গাড়ি ভাঙচুর হয়েছে। আর উপরে ফ্ল্যাটের যে সারের যে ইটি ছিল ওগুলো সব মানে দুর্বৃত্তরা আর কি নিয়ে গেছে, যেগুলো ছিল ফ্ল্যাটের হামলা হয়ে মানে সব কিছু নিয়ে গেছে। ছাত্র আন্দোলন ঘিরে আলোচনায় ছিলেন পুলিশের অনেক শীর্ষ কর্মকর্তায়। 5 আগস্টের পর থেকে পুলিশের অনেক কর্মকর্তায় লাপাত্তা। গত 6 আগস্ট অজ্ঞাত স্থান থেকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন একটা ভিডিও বার্তা দেন। বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যদিও তারপর থেকে চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কোনো খবর মেলেনি। এছাড়া 15 আগস্ট কর্মস্থলে যোগদানের নির্দেশ দিলেও এখনও পাওয়া যায়নি ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ ও যুগ্ম কমিশনার
বিপ্লব কুমার সরকারের কোনো খবর। এসবি পুলিশের সাবেক প্রধান মনিরুল ইসলাম ও সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়াও কোথায় আছেন তা কেউ জানে না। নিখোঁজ পুলিশ সদস্যদের নিয়ে তেমন খবর নেই নতুন পুলিশ কমিশনারের কাছেও। আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন পুলিশ স্টেশনগুলোতে মামলা রুজু হয়েছে অনেকের নামে, আর আইনগত ব্যবস্থা এটি চলমান প্রক্রিয়া। এটি পূর্ণাঙ্গ রূপ পেতে হয়তো সময় লাগতে পারে। আর বিভাগীয় ব্যবস্থার বিষয়গুলো আসলে চলমান, এগুলো আমরা চলমান প্রক্রিয়ার মধ্যে আছি। এগুলো সাবেক সংসদ সদস্যদের মধ্যে প্রথমবারের মতো নিজের ভুল বুঝতে পেরে ভিডিও বার্তা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম, কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। নিজের অবস্থান জানা না দিলেও সপ্তাহখানেকের বেশি সময় ধরে প্রতিনিয়ত ফেসবুকে নানা পোস্টও দিচ্ছেন তিনি। আয়নাঘর, গুম, হত্যার রাজনীতি, ব্যাংকিং খাতে ধস, পুলিশকে দলীয়করণ সহ নানা কারণে বিতর্কিত এই সরকারকে ক্ষমতাচ্যুত করেছে ছাত্র জনতা। এখন নিজেরাই দায়িত্ব নিয়েছেন দেশ গড়ার। তবে রাজনীতিবিদদের প্রত্যাশা দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরুক। দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো এই মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।